ওকে, সো আমাদের আজকের সেশনটা মেইনলি ওয়েব ডিজাইন নিয়ে। তো ওয়েব ডিজাইনের তো আসলে একটা সেশনে আপনি সবকিছু শিখে ফেলবেন না, কিন্তু আমাদের সেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে ফান্ডামেন্টাল একটা ধারণা দিয়ে দেওয়া যে পুরো আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে, ওয়েব ডিজাইন জিনিসটা আসলে কি, এবং আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। ঠিক আছে, আমি যখন ওয়েব ডিজাইন আসলে বলছি, তো ওয়েব ডিজাইন মানে কি? ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট দুটার মধ্যে কিন্তু একদম ফান্ডামেন্টালি একটা পার্থক্য আছে। আমি যখন ওয়েব ডিজাইন বলি তখন কিন্তু আমি কি করছি না, আমি কিন্তু কোনো ইন্টারাকশন বা হচ্ছে যে আমি এখান থেকে কোনো ইনপুট আউটপুট বা ব্যাক এন্ড এই টাইপের কোনো কিছু আমি এখানে রাখছি না। আমি কি করছি, আমি একটা লেআউট, একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি। তো এটা হতে পারে কিসের বেসিসে? এটা হতে পারে হয়তো আমার কোনো একটা ডিজাইন আগে থেকে রেডি আছে ফিগমাতে, সেইটা আমি কি করছি, আমি ওয়েবের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি। কারণ ওই ফিগমার ডিজাইন আসলে কি করতে পারবে না, ইউজার আসলে লিঙ্কে যখন যাবে তখন কিন্তু আমি যদি তাকে একটা ফিগমার পেজ বা একটা ইমেজ দেখাই, সেটা আসলে বেসিক্যালি কোনো ওয়েবসাইট হলো না। ঠিক আছে, আমরা যখন একটা ওয়েবসাইট হিসাবে চিন্তা করতে চাই, আমাকে কিন্তু কিছু সেট অফ রুলস ফলো করতে লাগে যে কিভাবে আমি সেই ওয়েবসাইটটাকে আসলে সার্ভ করব। সো যখন কোনো লিঙ্কে আমরা যাচ্ছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আই গেস স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে একটু এক্সক্যালিটরতে যাই। সো যখন আমরা কি করি, কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে লিখি, ইউআরএল লিখছি। ঠিক আছে, আমি কি করলাম, আমি লিখলাম হচ্ছে, মনে করেন যে facebook.com। আমি কি করলাম, আমি বললাম হচ্ছে আমি facebook.com-এ যেতে চাই। এখন facebook.com-এ যখন যাব, তার মানে কি, আমি একটা ইউআরএল হচ্ছে লিখছি, ইউআরএল লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন কি করবে, এখন facebook.com এর যা কিছু ফাইল আছে সেটা তো কোনো না কোনো একটা জায়গাতে আমার রাখা আছে, তাই না? কারণ রাখা না থাকলে আমি আসলে কি করে পাবো? সো আমি একটা কম্পিউটার দিয়ে বা মোবাইল দিয়ে হচ্ছে facebook.com-এ ভিজিট করতে চাচ্ছি। আমাকে কি করতে হবে, আমার এখান থেকে ফেসবুকের ফাইলগুলো হচ্ছে যে আমার যেখানে আছে বেসিক্যালি, সেখানে হচ্ছে একটা কি গেল, একটা রিকোয়েস্ট যাবে যে আমার ফেসবুকের হচ্ছে যে ফাইলগুলো দাও। এই রিকোয়েস্ট যাওয়ার পর মনে করেন কি, এটা হচ্ছে আরেকটা কম্পিউটার যেখানে আসলে কি আছে, ফেসবুকের এই ফাইলগুলো আছে। এই কম্পিউটারকে আমরা বেসিক্যালি বলছি হচ্ছে সার্ভার। সার্ভার, ঠিক আছে। তো এখন এই সার্ভার থেকে কি করবে, ফেসবুকের যাবতীয় যা কিছু ফাইল আছে সব কিন্তু কি করছে, আমাকে পাঠিয়ে দিচ্ছে আবার, তাই না? এবং পাঠিয়ে দেওয়ার পরে আমি আমার এই স্ক্রিনে বা এই ব্রাউজারে দেখতে পারছি। তো এখন যে ফাইলগুলো পাঠায় এর মধ্যে কিছু এসেনশিয়াল জিনিস আছে। এর মধ্যে একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে সিএসএস, এবং আরেকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো ওয়েব ডিজাইন বেসিক্যালি এইচটিএমএল সিএসএস কে হচ্ছে যে কম্বাইন করে আসা। So, আমি যখন বলছি আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব, আমি কিন্তু মূলত কাজ করছি এই এইচটিএমএল আর সিএসএস কে নিয়ে। এখানে জাভাস্ক্রিপ্ট চলে আসে কম বেশি, কিন্তু এটা হতে পারে কি, এইদার অ্যানিমেশনের জন্য বা কোনো ইফেক্টের জন্য, বা আমি কিছু ইন্টারঅ্যাকশন এখানে হালকা পাতলা অ্যাড করছি, ব্যাস এতটুকু। আমি কিন্তু কি করছি না, কোনো ফাংশনালিটি তৈরি করছি না। তো যখন আমি ফাংশনালিটি অ্যাড করা শুরু করব, তখন কিন্তু আমি আর ওয়েব ডিজাইনের মধ্যে নেই, আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে চলে যাচ্ছি। তো শুরুর দিকে ইনিশিয়ালি আমরা যখন ওয়েব ডিজাইন নিয়ে কথা বলি, আমরা সেটার একটা স্ট্রাকচার তৈরি করব, এবং এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি করব আপনার এইচটিএমএল দিয়ে।
সো এইচটিএমএল কি করছে? এইচটিএমএল করছে আমার ওয়েবসাইটের একটা স্ট্রাকচার তৈরি করতে আমাকে হেল্প করছে। এবং এই স্ট্রাকচারটা হচ্ছে আমার ওয়েবসাইটটার আসলে একটা কাঠামো দরকার। মনে করেন যে কোনো বিল্ডিং তৈরি করতে গেলে বিল্ডিং এর কি করতে হয়? পিলার দেয়, তাই না? যে এখানে কয়টা পিলার থাকবে, ঠিক আছে? সিঁড়িটা আসলে কোত্থেকে যাবে, লিফটের জন্য কোন জায়গাটা। এই যে আমি ওভারঅল কাঠামোটা তৈরি করছি সেটাই কিন্তু আমার এইচটিএমএল। তাহলে সিএসএস আসলে কি? সিএসএস টা হচ্ছে আমার ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিল। ওকে, সিএসএস টা কি বললাম? আমার ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিল হচ্ছে সিএসএস। এই লুক অ্যান্ড ফিল জিনিসটা আসলে কি? আমার ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হবে, ঠিক আছে? আমি এখানে কোন কালারের কি করছি, ফন্ট ইউজ করছি, বা ফন্টের সাইজ কত, কি ফন্ট ইউজ করছি, আমার ওয়েবসাইটে আসলে আমি ছবি কিভাবে দেখাচ্ছি, লেআউটটা আসলে কিভাবে কাজ করছে, ঠিক আছে? যে আমি স্ট্রাকচার বানিয়েছি ফাইন, কিন্তু ওই একই স্ট্রাকচারের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমি সিএসএস অ্যাপ্লাই করে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু লুক অ্যান্ড ফিল দিতে পারি। ঠিক একইভাবে একটা বিল্ডিং এর স্ট্রাকচারের উপর আমি যেরকম ডিফারেন্ট রং করলে বিল্ডিং এর লুক এন্ড ফিল চেঞ্জ হয়ে যায়, আমি হয়তো বা টাইলস ইউজ করলাম আরেক একরকম, অথবা মার্বেল ইউজ করলাম, ঠিক আছে? তা আমি আসলে কি ব্যবহার করছি সেটার উপরে বেস করে কিন্তু আমার লুক এন্ড ফিলটা চেঞ্জ হবে। তো এই লুক এন্ড ফিলটা কিন্তু আমরা কি করি? সিএসএস দিয়ে কিন্তু চেঞ্জ করি। যেমন লেআউটটা আসলে কিভাবে কাজ করবে, হ্যাঁ? আমার ওয়েবসাইটের আসলে ইমেজকে আমি কিভাবে দেখাচ্ছি, আমি স্ট্রাকচারের মধ্যে ইমেজ অ্যাড করেছি, কিন্তু এটা এখন কিভাবে দেখাচ্ছি সেটা কিন্তু আমি চেঞ্জ করছি কি দিয়ে? সিএসএস দিয়ে। তারপর আমি চেঞ্জ করতে পারি কি, যে আমার এখানে আসলে কালার কি হবে, ঠিক আছে? আমার কোনো শেপ থাকবে কিনা, কোনো স্টাইল থাকবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি, হ্যাঁ? এই চেঞ্জটা আসছে হচ্ছে সিএসএস দিয়ে। আর জাভাস্ক্রিপ্ট আসলে কি করছে? জেএস হচ্ছে করছে আমার ওয়েবসাইটের মধ্যে আসলে কোনো ইন্টারেকশন আছে কিনা, অথবা আমার এখানে কোনো ফাংশনালিটি আছে কিনা, ঠিক আছে? সেখানে মনে করেন পরবর্তীতে আমার আসলে লিফট হচ্ছে কাজ করছে। লিফট দিয়ে আমি কি করছি? একতলা থেকে ১০ তলার ছাদে হচ্ছে চলে যাচ্ছি। ঠিক আছে? তারপর কি করছি আমি? রুমের মধ্যে সুইচ দিচ্ছি, লাইট অন হয়ে যাচ্ছে। হ্যাঁ? তারপর কি করছি? চুলা জ্বালাতে পারছি। কারণ কি করেছি আমি? HTML CSS দিয়ে আমি আসলে কিচেন ডিজাইন করেছি। কিন্তু এবার এখন ইন্টারেকশন গুলো আমি কি করছি? জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। ঠিক আছে? আমরা যখন কি করি? কোনো বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে কিছু একটা হলো, বা ফর্মের মধ্যে ডেটা হচ্ছে সাবমিট করলাম, বা আমি স্ক্রল করে গেলাম, আমাকে কি করছে? কোনো একটা স্ক্রল অ্যানিমেশন শো করছে। ঠিক আছে? তা আমার যে ইন্টারেকশন গুলো আছে একটা ওয়েবসাইটের মধ্যে, সেগুলো কিন্তু আমি কি করছি? জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যে হ্যান্ডেল করছি। এখন এই ৩ টার মধ্যে একটা বেসিক কনফিউশন চলে আসে, যে HTML CSS কে আমরা অনেক সময় কি করি? ভেবে ফেলি যে এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই HTML CSS এটাও কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমাদের আসলে সবথেকে বড় একটা ভুল ধারণা। যে HTML CSS কে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করি, আমরা HTML শিখার পরেই ভাবি যে আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু HTML শিখেই ফেলেছি, এখন আমাকে কি করতে হবে? নাসা হ্যাক করতে হবে। ঠিক আছে? সো এই যে এই HTML CSS জাভাস্ক্রিপ্ট বললাম, এই ৩ টার মধ্যে একমাত্র জাভাস্ক্রিপ্টটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসলে কি করতে পারে না? ডিসিশন নিতে পারে না। ঠিক আছে? আমি HTML দিয়ে আসলে কি করছি? আমি স্ট্রাকচার দাঁড় করাচ্ছি। কিন্তু এই যে আমি যদি ওকে কোনো বলে দেই যে অমুক জিনিসটা হলে তোমার স্ট্রাকচারটা এইভাবে চেঞ্জ হবে। এটা কিন্তু আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিতে পারে না। ওকে কি করতে হয় তখন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য দরকার পড়ে। যে এটা হলে ওটা করো। ঠিক আছে? মনে করেন যে কারেন্ট চলে গেলে আইপিএস চালু হয়ে যাও। এই যে কারেন্ট চলে গেলে আইপিএস চালু হবে, এই জিনিসটা আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজের করার বা
এই ডিসিশনটা নেওয়ার ওর ক্ষমতা নেই। ওকে তখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে এই জিনিসটা এপ্লাই করতে হবে। এইজন্য আমাদের আসলে কি দরকার? জাভাস্ক্রিপ্ট দরকার। সো দ্যাট আমাদের ইউজারের যে ইন্টারেকশন এর উপরে আমার কি হচ্ছে? আমার যে একটা পুরো ওভারঅল এক্সপেরিয়েন্সটা চেঞ্জ হচ্ছে, সেটা আমি কি করছি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে করছি। আমরা যখন Google ম্যাপে যাই বা Facebook এই মনে করেন আপনি কাউকে কি করছেন? মেসেজ পাঠাচ্ছেন, আপনার কারো পোস্টে হচ্ছে লাইক দিচ্ছেন, ঠিক আছে? আপনি কমেন্ট পাবলিশ করছেন। তারপর ওই কমেন্টটা সে আরেকজন ব্যক্তি দেখতে পারছে, পড়তে পারছে। এই যে পুরো ব্যাপারটা এখানে চলছে, এই পুরো ব্যাপারটা আসলে হচ্ছে কি করে? জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। আর আমি HTML, CSS দিয়ে পুরো Facebook লাইক একটা স্ট্রাকচার পাচ্ছি, লুক অ্যান্ড ফিল পাচ্ছি। কিন্তু যদি জাভাস্ক্রিপ্ট এড না করি তাহলে কিন্তু কোনো ফাংশনালিটি এখানে থাকছে না। কোন রকম ইন্টারেকশন থাকছে না। আপনি কি করতে পারছেন না? কাউকে মেসেজ পাঠাতে পারছেন না। কারো পোস্টে আপনি লাইক দিতে পারছেন না, কমেন্ট করতে পারছেন না। হ্যাঁ? আপনি চাইলে ওটা আবার আপনার ওয়ালে শেয়ারও করতে পারছেন না। কারণ কি? জাভাস্ক্রিপ্ট নেই। সো জাভাস্ক্রিপ্ট যেহেতু নেই, সেহেতু আমার কি নেই? কোন ইন্টারেকশনও নেই, কোন ফাংশনালিটিও নেই। ঠিক আছে? এখন ওয়েব ডিজাইন ভালোমতো শিখতে হলে আপনাকে HTML, CSS এর উপরে পূর্ণ দক্ষতা থাকতেই হবে। CSS এর যেরকম অনেক ধরনের আপনারা কি করতে পারেন, লাইব্রেরি ফ্রেমওয়ার্ক দেখতে পারেন। বর্তমানে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ এবং টেলউইন্ড খুবই জনপ্রিয়। এবং টেলউইন্ড এর উপরেও আবার অনেকগুলো UI লাইব্রেরিও আছে। যেগুলো কি করে আরো টেলউইন্ড এর ব্যবহার করাটাকে সহজ করে দেয়। এখন অনেকে যে ভুলটা ১ম এই করে তারা বুটস্ট্র্যাপ শিখতে চায় বা টেলউইন্ড শিখতে চায়। হয়তোবা CSS একদম দেখেছে বা খুব একটা দেখেওনি। কিন্তু কি করতে যাচ্ছে? শিখতে চাচ্ছে। টেলউইন্ড বা বুটস্ট্র্যাপ। এই অ্যাপ্রোচ এর সবথেকে বড় যে সমস্যাটা, সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আপনি যখন শুরুতেই বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড এর মতো ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি শিখতে চাচ্ছেন এবং আপনি CSS আসলে কিছুই পারেন না অথবা হালকা পাতলা ধারণা আছে। এতে করে দেখা যায় কি ওই গতানুগতিক কিছু লেআউট হয়তো আপনি দাঁড় করিয়ে ফেলতে পারছেন। কিন্তু যখনই একটু কমপ্লেক্সিটি চলে আসে তখনই আর করতে পারি না। আটকিয়ে যাই আমরা। যে কাজটা কিভাবে করব? এই লেআউটটা কিভাবে দাঁড় করাবো? কারণ কি? আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল নলেজটা হচ্ছে কম আছে। আমরা হয়তো কালার চেঞ্জ করতে পারছি। আমরা কি করতে পারছি? ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারছি। কিন্তু কমপ্লেক্স কোনো কিছুতে আমরা আটকিয়ে যাচ্ছি। মনে করেন যে আমি কি বললাম? ফ্লেক্সবক্স পারি। ফ্লেক্সবক্স ইউজ করে লেআউট তৈরি করতে পারছি। কিন্তু ফ্লেক্সবক্স এর উপরে আমার কি নেই? ডিপ নলেজ নেই। যার কারণে তখন আমি আর চিন্তা করতে পারছি না যে এই লেআউটে আসলে কিভাবে কাজ করব। আমি হয়তোবা পজিশন পারি, কিন্তু পজিশনটা আসলে কিভাবে এপ্লাই করে বিভিন্ন স্ট্রাকচার অ্যাচিভ করতে হয় সেটা আমি জানি না। এমন কিছু গতানুগতিক জিনিসপত্র করেছি। কিন্তু ওভারঅল একটা মানে গুড আন্ডারস্ট্যান্ডিং নেই। তখন কিন্তু আমি ওই টেলউইন্ড বুটস্ট্র্যাপ এ যেয়েও কিন্তু আমি আটকিয়ে যাব। ওরা হয়তোবা যেইটুকু জিনিস আমাকে দিচ্ছে বা করতে বলছে সেটুকু আমি করতে পারছি। কিন্তু যখন আমাকে কি বলে? আমাকে যখন কাস্টম কোড করতে হয়, ওই জিনিসটাকে কি করতে হয়? এক্সিস্টিং ডিজাইনটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে, মডিফাই করতে হচ্ছে। তখনই কিন্তু আমি আর করতে পারছি না। আমি কিন্তু আটকিয়ে যাচ্ছি। ওকে? এটুকু ক্লিয়ার? ওয়েব ডিজাইন ওভারঅল কনসেপ্ট? ওকে, জোস। এখন যে বললাম HTML, CSS, HTML আর এই CSS এটা শেখার জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে W3 স্কুল। ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, অনেক কিছু আছে HTML, CSS এর উপরে। কিন্তু বেস্ট রিসোর্স হচ্ছে W3 স্কুল। আমি সবাইকে এটাই হচ্ছে সাজেস্ট করি যে এটলিস্ট W3 স্কুলে এসে HTML এবং CSS টা শেখা শুরু করা উচিত। কারণ এখানে HTML এবং CSS শেখার জন্য যা কিছু দরকার সবই এখানে কভার করা হয়েছে। এমন কিছু নেই যেটা বাদ গেছে। দেখা যাবে যে আপনার W3 স্কুলে যা কিছু আছে সবকিছু হয়তো দরকারও পড়ছে না। মানে এখানে সবকিছু দেওয়া আছে কিন্তু আমাদের কাজ করার জন্য সবকিছুর দরকার পড়ে না। আমার দরকারটা কি?
আমি যদি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখে নিতে পারি, তারপর বাকিটা আমি কাজ করতে করতেই শিখে ফেলতে পারবো। কারণ আপনি যখন মোটামুটি একটা কমপ্লেক্স লেআউট তৈরি করতে পারছেন, দাঁড় করাতে পারছেন, তারপরে কিন্তু মনে করেন যে হয়তো আপনার হুট করে HTML ক্যানভাস লাগলো। কিন্তু আপনি হয়তো শেখেননি। কিন্তু আপনার এখন এই প্রজেক্টটায় লেগেছে বা এই কাজটাই হচ্ছে যে দরকার পড়েছে, তখন শুধুমাত্র স্পেসিফিক্যালি ওই কাজের জন্য আপনি এটা শিখে নিতে পারলেন। মানে কোনো কঠিন কিছু হবে না। বা হয়তোবা CSS এরই কোনো একটা ফিচার যেটা আপনার হচ্ছে কাজে লাগেনি, আপনি তেমন শেখেনওনি। কিন্তু হুট করে একটা প্রজেক্টে চলে আসলো। যখন দেখছেন যে ওটা ইউজ করতে হচ্ছে, তখন কিন্তু আপনি ওই প্রজেক্টের জন্য শিখে নিতে পারছেন। ঠিক আছে? তাহলে এখন আমি যদি HTML এবং CSS শেখা শুরু করতে চাই, আমাকে ১ম এ কি দিয়ে শুরু করতে হবে? একদম ১ম এ আমি যদি বলি, আমার শুরু করতে হবে HTML দিয়ে। HTML এর কিছু জিনিস আছে যেটা আমার দরকার। এর মধ্যে সবচেয়ে ১ম এ হলো, আমি যদি একটু আসি এখানে স্ক্রল করে, আমার HTML এর হেডিং দিয়ে শুরু করতে হবে। হেডিংটা আসলে কি? হেডিংটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে আসি, আমার ওয়েবসাইটের মধ্যে যেই টাইটেল আছে অথবা সাবটাইটেল আছে, সেই জিনিসগুলোকে আমি কি করছি? হেডিং বলছি। মনে করেন আমি যদি এখন একটু ইয়েতে আসি, মনে করেন যে রকমারিতে গেলাম, হ্যাঁ? রকমারিতে আসার পরে এখানে বেশ কিছু জিনিস আছে না? এই যে মনে করেন যে ক্রেতাদের পছন্দের বই, ধামাকা ডিসকাউন্ট, সব বাই অথর, সব বাই পাবলিশার, সব বাই ই-বুকস। এই যে এই লেখাগুলো আছে এগুলো কি? একেকটা হেডিং না? মানে একেকটা টাইটেল না? কারণ এই যে ইসলামী বই যে লেখাটা আছে, এই যে এখানে একটা ব্লক আছে আমার। এই ব্লকের টাইটেলটা হচ্ছে ইসলামী বই। আবার এই ব্লকের টাইটেলটা হচ্ছে একাডেমিক বই। অথবা এই ব্লকের টাইটেলটা হচ্ছে কি? ভাষা ও অভিধান বই। এরকম করেই কিন্তু দেখেন প্রতিটা ব্লকের কিন্তু একটা করে টাইটেল দেওয়া আছে। সো যখনই আমাদের HTML এর ক্ষেত্রে কোনো টাইটেলের প্রয়োজন চলে আসে, তখন আমি কি করি? আমি হচ্ছে হেডিং ইউজ করি। এবং হেডিং কিন্তু ৬ ধরনের আছে। H1, H2, H3, H4, H5, H6 দেখেন ৬ ধরনের কিন্তু হেডিং আছে এবং প্রতিটা হেডিং এর ক্ষেত্রে একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আমরা কিন্তু জাস্ট সাইজের জন্য হচ্ছে H1 ইউজ করব না বা আমার একটু ছোট সাইজ দরকার, আমি H4 ইউজ করছি। সেটা কিন্তু করব না। আমি সাইজ অলওয়েজ হচ্ছে CSS দিয়ে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমি H1, H2, H3 ইউজ করব কিসের সাপেক্ষে? আমার আসলে কোন হেডিংটা কত বেশি মানে ভার বহন করছে বা কতটুকু ইম্পোর্টেন্স হচ্ছে যে এটা মিন করে, সেটার উপরে আমরা আসলে কোন লেভেলের হেডিং ইউজ করব, সেটা আমরা ব্যবহার করব। মনে করেন এই যে এরকম একটা ব্লকের ক্ষেত্রে, হ্যাঁ? এরকম একটা ব্লকের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন আচ্ছা এই ব্লকের জন্য এটাই তোর প্রাইমারি হেডিং। তাহলে আমি কি করলাম? এটাকে হচ্ছে H1 ইউজ করে ফেললাম। আবার আপনি চিন্তা করছেন যে এখন আমার এই প্রতিটা ব্লকের ভিতরে আবার কি আছে? আরেকটা হচ্ছে সাব ক্যাটেগরি আছে এবং সেগুলোর একটা করে হেডিং আছে বা টাইটেল আছে, হ্যাঁ? ক্যারিয়ার উন্নয়ন, তারপর ছাত্র জীবন উন্নয়ন, উদ্যোক্তা, অনুবাদ, আত্মোন্নয়ন। এখন এইটার যেই গুরুত্ব বা ইম্পোর্টেন্স, ওর থেকে এটার ইম্পোর্টেন্সটা একটু কম না? আমি কি করতে পারি সেখানে? আমি either H2 ইউজ করতে পারি অথবা H3 ইউজ করতে পারি। এখন আরেকটা যদি এক্সাম্পল দেই, ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন 'প্রথম আলোতে' যদি আমি যাই, ধরেন যে এরকম একটা খবরে আমি গেলাম, হ্যাঁ? যে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আগামীকাল বিক্ষোভ করবে এনসিপির। তো এখন এই নিউজটার এটা কি মেইন টাইটেল, তাই না? বা এটাই আসলে এই নিউজটার টাইটেল বলতে গেলে। তাহলে এই জায়গাতে এটা আমার কি সবথেকে বেশি গুরুত্ব বহন করছে। তাহলে এটাকে আমি দিয়ে দিলাম কি H1, তাই না? সবথেকে ইম্পোর্টেন্ট। এখন ওর উপরে একটা ক্যাটেগরি আছে যে এটা আসলে কোন ক্যাটেগরিতে বিলং করে। তাহলে আমি এটাকে কি করতে পারি?
এটাকে আমি H2 রাখতে পারি, তাই না? এবং ওর নিচে লেখা আছে কি আসলে এই প্রতিবেদনটা আসলে কে লিখেছে, এখানে দেওয়া হচ্ছে নিজস্ব প্রতিবেদক। তাহলে আমি কি করতে পারি, এটাকে H3 দিতে পারি। এভাবে করে আমি কি করছি, হেডিং হচ্ছে যে চুজ করছি আমি কোনটা ব্যবহার করব। এখন দেখেন এখানে হেডিং ছাড়াও কি আছে, এখানে হেডিং ছাড়া হচ্ছে একটা ইমেজ দেওয়া আছে না, এবং তারপর কি দেওয়া আছে, তারপর পুরো নিউজটা এখানে লেখা আছে। এই যে এখানে এরকম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নিউজ হচ্ছে যে লিখেছে, এই যে মুখ থেকেও বলছি আমি কি করেছে, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ নিউজ হচ্ছে লিখেছে। সো এখানে তাহলে আমি কি করছি, প্যারাগ্রাফের জন্য আমার কিছু একটা লাগবে এবং ইমেজ দেখানোর জন্য কিছু একটা লাগবে, তাই না? আমি যদি আবার W3 স্কুলে আসি, দেখেন এখানে প্যারাগ্রাফের জন্য আসলে কি করছি, প্যারাগ্রাফের জন্য আমরা HTML এ কি করছি, পি ট্যাগ ইউজ করছি পি ট্যাগ ইউজ করে বলে দিচ্ছি এটা একটা প্যারাগ্রাফ, এবং এর মধ্যে আমি আমার যা লেখা দরকার সেটা লিখছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, প্যারাগ্রাফ সবসময় হচ্ছে একটা ফুল ব্লক বা একটা ফুল লাইন হচ্ছে সে নিজে দখলে নিয়ে নেয়। আমি দেখেন এখানে ৩টা প্যারাগ্রাফ রেখেছি। দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ মনে করেন যে প্যারাগ্রাফ আমি এখানে দিয়ে দিলাম প্যারাগ্রাফ 1, দিস ইজ এ প্যারাগ্রাফ 2, দিস ইজ এ প্যারাগ্রাফ 3। একটা রান দেই, দেখেন এখানে চেঞ্জটা চলে আসছে। এখন কথা হচ্ছে এই লাইনটার পরেও তো অনেকটুকু স্পেস ছিল। আপনার কাছে মনে হলো না আচ্ছা ঠিক আছে তাহলে এখানে তো আরো অনেক জায়গা আছে, এখানে তাহলে এটা থাকা উচিত পাশাপাশি, এখানেও তাহলে প্যারাগ্রাফ 3টাও পাশাপাশি থাকা উচিত যেহেতু জায়গা আছে। বা আপনি হয়তো ভাবতে পারেন কি আমি হয়তো এখানে নিচে নিচে হচ্ছে এলিমেন্ট গুলো দিয়েছি বলে এভাবে আসছে, আমি যদি পাশাপাশি এলিমেন্ট গুলোকে দেই তাহলে হয়তো সেটা পাশাপাশি দেখাবে। আমি যদি আবার রান দেই, দেখেন পাশাপাশি কি আসছে, পাশাপাশি কিন্তু আসেনি। এটাও কিন্তু HTML এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে কি আছে, ব্লক এলিমেন্ট আছে এবং কি আছে, ইনলাইন এলিমেন্ট আছে। ব্লক এলিমেন্ট আসলে কি করে, প্রতিটা নিজস্ব একটা ব্লক বা জায়গা দখল করে রাখে। প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। এর জন্য আমি যখন কি করছি, এই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করছি, ও কিন্তু পুরো জায়গাটাই নিয়ে নিচ্ছে, রাদার দেন ওর এখানে আরো যত স্পেস থাকুক না কেন, ও কিন্তু কি করছে, পুরো জায়গাটা কিন্তু সে নিয়ে নিচ্ছে। দেখেন পরবর্তীতেও সেম, আমি পাশাপাশি লিখেছি, কোনো মানে ম্যাটার করে না সেটা, আমি উপরে নিচে লিখি, মাঝখানে অনেক হচ্ছে স্পেস দেই, ডাজেন্ট ম্যাটার। তাহলে এখন আপনি যদি বলেন আচ্ছা ভাই আমি হচ্ছে যে এই দুটা প্যারাগ্রাফের মাঝখানে আরেকটু স্পেস দিতে চাই, তাহলে সেটা আমি কিভাবে করব, সেটাও করা যাবে। আমাদের HTML এ কি আছে, লাইন ব্রেক আছে, ঠিক আছে? আমি যদি বিআর ট্যাগ ইউজ করি তাহলে কি করতে পারবো, প্রতিটা প্যারাগ্রাফের মাঝে আমি আসলে স্পেস দিতে পারবো। দেখেন আরেকটা স্পেস হচ্ছে যে এক্সট্রা অ্যাড হয়ে গেল সেখানে। তো বিআর ট্যাগ ইউজ করে আমি আসলে কি করছি, স্পেস হচ্ছে দিতে পারছি, তাই না? আপনার যদি এরকম করে মনে হয় যে, আচ্ছা ঠিক আছে আমার স্পেস দরকার, আমি ভাবে স্পেস অ্যাড করে দিতে পারছি। অথবা যদি মনে হয় যে দিস ইজ এ প্যারাগ্রাফ 1, এই প্যারাগ্রাফ 1টা আমি নিচে দেখাতে চাই, আমি চাইলে কি করতে পারি, সেম জিনিস প্যারাগ্রাফের মধ্যেও করতে পারি, যে আমার একটা লাইন ব্রেক দরকার, আমি লাইন ব্রেক অ্যাড করে দিচ্ছি কি করে, এই বিআর ট্যাগ ইউজ করে, ঠিক আছে? একইভাবে প্যারাগ্রাফের মতো আমি যেটা বললাম যে আমার কি আছে, ইমেজ আছে। আমি যদি এখন HTML ইমেজে যাই, দেখেন আমরা চাইলে কিন্তু আমাদের পেজে এরকম অনেক ধরনের ইমেজ হচ্ছে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। তো ইমেজ অ্যাড এর জন্য আমার কি করতে হবে, ইমেজ অ্যাড এর জন্য প্রথমেই আমার আইএমজি ট্যাগটা ইউজ করতে হবে। আমরা যখন HTML ইমেজ ইউজ করি আমাকে অবশ্যই বলে দিতে হয় যে এটা আমি এখন একটা ইমেজ ট্যাগের ভিতরে রাখবো। তো দেখেন একটা ইমেজ ট্যাগ নিয়েছে, ইমেজ ট্যাগের ভিতরে আমার কি আছে, কিছু প্রপার্টি আছে। একটা কি, এসআরসি, এসআরসি মানে হচ্ছে সোর্স,
মানে আমি যে ইমেজটা ইউজ করছি, ওই ইমেজটা আসলে কোত্থেকে আসছে? ওই ইমেজের সোর্সটা আসলে কি, তাই না? সো ওই ইমেজের সোর্সটাও কিন্তু আমার লাগবে। যে আমার ইমেজের সোর্স আসলে কি? তারপরের প্রপার্টি এখানে দিয়েছে কি? অল্টারনেটিভ। মানে এই যে ইমেজটা যদি আমার লোড না হয়, মনে করেন কোন এক কারণে ইমেজটা হচ্ছে লোড হলো না। হয়তোবা ওর ইমেজটার নাম ভুল দিয়েছি বা কি আছে সোর্সটা আমি ঠিকমতো সিলেক্ট করে দেইনি। তখন এই এএলটি ট্যাগের ভিতরে আমি যা কিছু লিখেছি অল্টারনেটিভ ওইটা হচ্ছে শো করবে যদি ইমেজটা কোনো কারণে লোড না হয়। ইমেজ যদি লোড হয়ে যায় সোর্স থেকে তাহলে কিন্তু আর এই অল্টারনেটিভ টেক্সটটা কিন্তু আমাকে দেখাবে না। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে যে মাথায় রাখবে। সো অল্টারনেটিভ ঠিক তখনই দেখাবে যখন আমি সোর্সটা ঠিকমতো কাজ করছে না। সোর্স থেকে আমি আসলে ইমেজটাকে লোড করতে পারছি না। এটা অনেক কারণে হতে পারে। যে আমি যখন সোর্সের মধ্যে এই যে এই ইমেজটাকে লিংক করে দিয়েছি, লিঙ্কিংটা যদি ঠিক মতো না হয়, প্রপারলি না হয়। আমি যদি কোনো ইউআরএল থেকে নেই, মনে করেন যে আমি যদি এখন এখানে আসি, আমি হয়তোবা আনস্প্ল্যাশ থেকে ইমেজ এড করতে চাই। মনে করেন এই ইমেজটাকে আমি এড করব, হ্যাঁ? কি করলাম? লিঙ্ক কপি করে নিলাম, পেস্ট করে দিলাম এখানে। এখন যদি রান দেই, তো দেখেন আমার কিন্তু এই ইমেজটা এখানে চলে আসছে। সো আমার এখানে যে ইমেজটা ছিল, আমি সেই ইমেজটাকে নিয়ে আমি আসলে কি করছি এখন? এইখানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তাই না? দেখেন এখন। ইমেজ ট্যাগের মধ্যে আমার তাহলে আর কি, কি অ্যাট্রিবিউট আছে? উইডথ এবং হাইট। এখানে আমি উইডথ এবং হাইট উল্লেখ করে দিয়েছি। এটার উইডথ হচ্ছে 500, হাইট হচ্ছে 333। এখন আমি চাইলে কিন্তু যেকোনো একটাকে বাদ দিতেও পারি। কারণ আমি হাইটটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। উইডথ হচ্ছে শুধু 500 রাখলাম। তাহলে এখনো দেখেন আগের মতোই অবস্থা আছে। কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। অথবা আমি বললাম যে না আমি উইডথ হচ্ছে আরেকটু বাড়িয়ে দিব। 600 করে দিব। দেখেন হাইটটাও বেড়ে গেল না সাথে, সাথে? আমি কিন্তু যদিও হাইট আলাদা করে উল্লেখ করিনি, বলিনি যে এখানে কি থাকবে, হাইট হচ্ছে থাকবে। কিন্তু হাইটটাও কিন্তু অটো হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম উইথ এবং হাইট যে দুটো অ্যাট্রিবিউট আছে, এই দুটো অ্যাট্রিবিউটের মধ্যে আমি যদি যেকোনো একটা উল্লেখ করি, বাকিটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে যায়। জাস্ট লাইক দিস আমি যদি এখন এই উইথ এর জায়গায় বলি, হাইট মনে করেন বললাম হচ্ছে 300, রান করলাম দেখেন এই হাইট 300টা এখন ঠিক আছে। হাইটটা আমার কি উপরে নিচে যেই ডিস্টেন্সটা, এই হাইট হচ্ছে এখন 300 পিক্সেল আছে। এবং ওই অনুযায়ী এই 300 পিক্সেল হাইট রাখার জন্য আমার উইথটা হচ্ছে কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। যখন এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো হয় না, মনে করেন যে আমি এখন উইথ বললাম হচ্ছে ধরেন কি বলা যায়, মনে করেন যে 750 বললাম, হ্যাঁ? উইথ বললাম কি 750 এবং হাইট হচ্ছে কি 300। এটা যদি এখন রান করি দেখেন চ্যাপ্টা হয়ে গেছে না ইমেজটা? ইমেজটা আমার কি হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। তার মানে ইমেজের যে অ্যাসপেক্ট রেশিওটা ছিল সেই অ্যাসপেক্ট রেশিওটা আসলে আর কাজ করছে না। সো প্রতিটা ইমেজের কিন্তু উইথ এবং হাইটের একটা কম্বিনেশন থাকে, যে এটা এই উইথ এবং এই হাইট পর্যন্ত ঠিক মতো কাজ করবে। ওইটাই কিন্তু আমি ওই ইমেজের বলছি কি অ্যাসপেক্ট রেশিও। এটার কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, মনে করেন যে আমি আসলে যে পরিমাণ উইথ আমি এখানে দিয়েছি ঠিক সেই পরিমাণ হাইট আমি অ্যাডজাস্ট করিনি অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী, তখনই কিন্তু আমার এরকম ইমেজ হচ্ছে চ্যাপ্টা হয়ে যায় অথবা স্ট্রেচ হয়ে যায়।
এবং এই টাইপের জিনিস কিন্তু কখনো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব না। কারণ কি? আমার ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি এরকম একটা চ্যাপ্টা ইমেজ এখানে রাখি তখন কিন্তু দেখতেই ভাল লাগছে না আল্টিমেটলি, তাই না? তো এই কারণে যখন এরকম সিচুয়েশন চলে আসে তখন কিন্তু আমরা যেকোনো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যে আমি কি বললাম? আমি বলে দিলাম যে না আমি আসলে এখানে আবার বলে দিলাম আমি হচ্ছে যে আমি হাইটটা সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র উইডথটা রাখছি এবং যদি রান করে দেখেন আমার উইডথ অনুযায়ী আমার হাইটটা কি হয়ে গেছে? অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। যে এই ৭৫০ উইথ এর জন্য যতটুকু হাইট দরকার আমার এই ইমেজের অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে রাখার জন্য সেটা কিন্তু সে অটো হচ্ছে নিয়ে নিয়েছে এখানে। আমি যদি আবার একটু কমিয়ে দিই, বেশি বড় দিয়ে দিয়েছিলাম উইথ, কমিয়ে ৩৫০ দিই। অটো হচ্ছে এখানে কি হয়েছে আমার? অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? সমস্যা আছে? বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? ওকে। তো আমরা একটু সামনে আগাই। এরপর এখন ইমেজের পরে আরেকটা জিনিস চলে আসে। আমি যদি এইখানে আসি, আমি এখানে এসে দেখেন এখানে কি আছে? আরো কিছু অপশন দিয়ে দিয়েছেন। স্থানীয় সরকার, নির্বাচন কমিশন, নাগরিক পার্টি। আমি যদি এখন স্থানীয় সরকারে ক্লিক করি তাহলে আমাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার যদি একটা সাব ক্যাটাগরি হয়ে থাকে তাহলে এর আন্ডারে আর কি কি আছে, নিউজ কি কি আছে, আমাকে একটা অন্য একটা লিঙ্কে নিয়ে চলে গেল। এখন আমি যদি এই সেম ভাবে এইচটিএমএল এ হচ্ছে লিঙ্ক অ্যাড করতে চাই, আমি কিন্তু কি করতে পারি? আমি এই এইচটিএমএল লিঙ্কসে আসলাম, আসার পরে দেখলাম এখানে বলছে আমি চাইলে কি করতে পারি? আমার এই এইচটিএমএল এলিমেন্টের মধ্যে আমি হাইপার লিঙ্ক হচ্ছে অ্যাড করতে পারি। ঠিক আছে? হাইপার লিঙ্কটা আসলে কি করে? যে আমি কি করতে পারছি? কোনো কিছুকে ক্লিক করতে পারছি এবং ক্লিক করে আমি অন্য কোনো লিঙ্কে চলে যেতে পারছি। আমি একটা জিনিসে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করছি? অন্য কোনো জায়গাতে চলে যাচ্ছে। তো যদি এক্সাম্পলটায় আসি, দেখেন এখানে কি আছে? এখানে একটা H1 ট্যাগ ইউজ করেছে এবং ওর নিচেই একটা লিঙ্ক এড করেছে, হ্যাঁ? একটা হাইপার লিঙ্ক এড করেছে। হাইপার লিঙ্ক আমি কিভাবে এড করছি? এটা যদি একটা প্যারাগ্রাফের ভিতরে এড করেছি, আমরা চাইলে অনেকভাবে এড করতে পারি। কোনো বাটনের মধ্যে করতে পারি অথবা আমরা এমনিও চাইলে করতে পারি। এটা যে প্যারাগ্রাফের মধ্যেই করতে হবে এরকম কোনো মানে থাম্ব রুল নেই। ঠিক আছে? কিন্তু যখন আমি হাইপার লিঙ্ক এড করব তখন সেই জিনিসটা আমার কি হয়ে যাচ্ছে? ক্লিকেবল হয়ে যাচ্ছে। ক্লিক করতে পারছি আমি সেখানে। আমি যদি নরমালি এটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে রাখতাম, যে প্যারাগ্রাফ হিসেবে রাখতাম, তাহলে কিন্তু কোনো কিছু ক্লিক করতে পারছি না এবং দেখেন কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেল আমার। ঠিক আছে? কিন্তু আমি যদি এখন এটাকে বলি যে না তোমার আগে যেটা ছিল তোমার সেটাই থাকবে। এবার রান করে দেখেন আবার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল, নিচে একটা আন্ডারলাইন চলে আসলো এবং আমি চাইলে কিন্তু এখন কি করতে পারি সেটাকে ক্লিক করতে পারি। দেখেন ক্লিক করে আমি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। ঠিক আছে? তো যখন ক্লিক করছি এটা আমাকে অন্য একটা প্লেসে হচ্ছে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আর আগের ওই প্লেসটাতে নেই, ডিফারেন্ট আরেকটা প্লেসে কিন্তু চলে আসছি। এটা কাজ করছে কি করে? হাইপারলিংক এইচটিএমএল আসলে কি করে কাজ করে? হাইপারলিংকের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন আমাকে এ ট্যাগ ইউজ করতে হচ্ছে। কি ইউজ করতে হচ্ছে? এ ট্যাগ ইউজ করতে হচ্ছে। এ ট্যাগ দিয়ে আমি আসলে কি বলছি? আমি বলছি যে আমি এখন একটা লিঙ্ক এড করতে চাচ্ছি। ভালো কথা। লিঙ্ক যেটা এড করতে চাই সেটা আমাকে কি করতে হচ্ছে?
এই href অ্যাট্রিবিউটের ভিতরে আমাকে রাখতে হচ্ছে লিঙ্কটা। যে লিঙ্কে আমি আসলে কি করতে চাই? আমি আসলে নিয়ে যেতে চাই। href অ্যাট্রিবিউটের ভিতরে। ঠিক আছে? এখন দেখেন href অ্যাট্রিবিউটের ভিতরে আমি যে লিঙ্ক রাখবো, ও কিন্তু আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। এবং তারপর আমি কি লিখেছি এখানে? visit w3schools.com। যেই লেখাটা আমার এখানে আল্টিমেটলি দেখাচ্ছে, সেই লেখাটাই আর কিছু না। এখন আমি যদি এখন এখানে বলি যে লিঙ্ক চেঞ্জ করে দিলাম। W3 স্কুলের জায়গায় ফেসবুক থাকলো এবং লিখে দিলাম visit facebook.com। তাহলে এখন কিন্তু দেখাচ্ছে visit facebook.com এবং ক্লিক করলে কিন্তু এখানে ফেসবুক আসলে আসছে না, কারণ এখানে আসলে একটু অন্যভাবে ওরা কাজ করেছে। এই কারণে এখানে ফেসবুক দেখাচ্ছে না। বাট এই কোডটি আপনি যখন আপনার মেশিনে হচ্ছে লিখে রান করবেন, তখন কিন্তু এখানে ফেসবুক ওপেন হয়ে যাবে ক্লিক করার পরে। ঠিক আছে? আমি আবার এখানে রিভার্ট করে দিই, চেঞ্জ করে হচ্ছে W3 স্কুলে রেখে দিই। আবার রান দেই, চলে আসছে visit w3schools.com। ক্লিক করলাম, ওদের ওয়েবসাইটটা কিন্তু কি হচ্ছে এখানে চলে আসলো বা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে? ওকে, তুমি একটু আবার এখানে আসি। আমরা কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম কি করে হাইপারলিংক অ্যাড করতে হবে, কি করে প্যারাগ্রাফ অ্যাড করা যায়, কি করে হচ্ছে হেডিং অ্যাড করা যায় এবং ইমেজও কি করে অ্যাড করে ফেলা যায়। সো এই যে ৪-৫ টা জিনিস যে দেখলাম না আমরা, আমরা চাইলে কিন্তু এই ৪-৫ টা জিনিস দিয়েই একটা কি করতে পারি? ওয়েবসাইট কিন্তু বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে? আমরা দেখব, আমরা সামনে দেখব এটাকে। কিন্তু এই ৪-৫ টা জিনিস দিয়েই কিন্তু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটও বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে? ওকে। চলুন আমরা আরো কিছু জিনিস দেখি। এখানে আমাদের আরো কিছু জিনিস আছে HTML এ, সেগুলো আমাদের আগে থেকে শিখে নিতে হবে। তারপর আমরা একটা সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো। দেখেন, এখানে কি আছে? এখানে আমি যদি যাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে লিস্ট। লিস্ট আসলে কি করে? যে আমরা যদি কি করতে চাই? আমরা হচ্ছে মনে করেন যে অনেকগুলো আইটেমকে একসাথে দেখাতে চাচ্ছি। তো সেগুলোকে আমরা কি করতে পারি? আমরা একটা লিস্ট আকারে দেখাতে পারি। এবং এই লিস্টটা বেসিক্যালি কি হয়? আমার অর্ডারড লিস্ট অথবা আনঅর্ডারড লিস্ট হিসেবে কাজ করে। অর্ডার লিস্ট হচ্ছে আমার এই লিস্টের একটা সিরিয়াল আছে, হ্যাঁ? যেখানে দেখেন 1, 2, 3, 4 এভাবে করে এই লিস্টের একটা সিরিয়াল আছে। কিন্তু যদি আমি এখন আনঅর্ডারড লিস্ট হিসাবে কাজ করতে চাই, তাহলে ওই লিস্টের একটা সিরিয়াল নেই। রাদার আমি কি করছি? কোনো ডট বা মনে করেন যে রোমান অক্ষর, হ্যাঁ? অথবা ABCD এভাবে করে, মানে রোমান অক্ষর ABCD হলো আসলে বেসিক্যালি কি হচ্ছে আমার? অর্ডারড লিস্টই হয়ে যাচ্ছে। কারণ আমি সিরিয়াল করছি। আর এখানে আমিও চাইলে হচ্ছে যে ডট, স্টার অথবা সার্কেল অথবা কি রেক্টেঙ্গেল এই টাইপের জিনিসপত্রগুলো বা ডিস্ক, হ্যাঁ? আমি আসলে ইউজ করতে পারি রিপ্রেজেন্ট করার জন্য আনঅর্ডারড লিস্ট। ঠিক আছে? ওকে। আমি একটু এখানে যাই। এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝে যাবেন কি করে অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্ট ক্রিয়েট করতে হয়। আমি যখন আনঅর্ডারড লিস্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমাকে কি করতে হচ্ছে? আমাকে হচ্ছে ইউএল ট্যাগটা আসলে ইউজ করতে হচ্ছে। ইউএল ট্যাগ দিয়ে ১ম এ বলে দিতে হবে যে আমি আসলে একটা আনঅর্ডারড লিস্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি যখন ইউএল ট্যাগটা ইউজ করছি, তখনই বলছি আচ্ছা ঠিক আছে। এর মধ্যে এখন যা কিছু লিস্ট এলিমেন্ট আছে, সেটা আসলে কি? আনঅর্ডারড লিস্ট। এবং এই লিস্ট এলিমেন্ট গুলো আমি আসলে এড করব কি করে? এই এলআই ট্যাগটা হচ্ছে যে ইউজ করব। এলআই ট্যাগ ইউজ করে আমি কি করছি? লিস্ট এলিমেন্টকে হচ্ছে এড করে দিচ্ছি এখানে। দেখেন, আমার এখানে ৩ টা এলিমেন্ট আছে এবং প্রতিটা কিন্তু এলআই দিয়ে হচ্ছে র‍্যাপ আপ করা। মানে আমার আইটেমের নামের শুরুতে এবং শেষে হচ্ছে এলআই ট্যাগটা আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে? এবং একইভাবে আমি যদি অর্ডার লিস্ট হচ্ছে যে ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু এভাবে আমি কি করতে পারি? ইউএল দিয়ে আনঅর্ডার করেছিলাম, অর্ডারটা তাহলে কি? ওএল দিয়ে। ওএল দিয়ে হচ্ছে যে অর্ডার লিস্ট ক্রিয়েট করছি এবং ভিতরে আমার লিস্ট এলিমেন্ট গুলো আছে। একইভাবে যেটা আনঅর্ডারড লিস্টে ছিল, সেটা অর্ডারড লিস্টেও আছে। কিন্তু তখন আমি কি করেছি? ইউএল হচ্ছে ইউজ করেছি। এখন কিন্তু ওএল এবং লিস্ট এলিমেন্ট গুলো কিন্তু আমার একইভাবে আছে।
কিন্তু লিস্টের টাইপের উপরে বেস করে কি হয়ে গেছে আমার? আমার কিন্তু কিভাবে আমি লিস্টটাকে দেখাচ্ছি সেটা চেঞ্জ হয়ে গেছে। আমার যদি অর্ডারড লিস্ট থাকে তাহলে বাই ডিফল্ট আমি কি করব? 1, 2, 3 দিয়ে অর্ডারড লিস্ট দেখাবো। আর যদি আনঅর্ডারড লিস্ট থাকে তাহলে বাই ডিফল্ট কি করছি আমি এখানে? আমি এখানে হচ্ছে যে ডিস্ক ইউজ করছি। ঠিক আছে? করে হচ্ছে যে আনঅর্ডারড লিস্ট দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা চাইলে লিস্ট এলিমেন্টকে দেখাতে পারি। একইভাবে যদি আমরা চাই এখানে কি করেছি আমরা? অর্ডারড এসটিএমএল লিস্টের মধ্যে হচ্ছে যে কফি, টি, মিল্ক ইউজ করেছি। আমি চাইলে এখানে কিন্তু আমার পোর্টফোলিও ওয়েবসাইটে আমার স্কিল গুলোকে শো করতে পারি। যে আমার আসলে কি, কি স্কিল আছে এবং সেই স্কিল গুলোকে কিন্তু আমি এখানে অর্ডার করে ফেলতে পারি। এবং আনঅর্ডার লিস্টের মধ্যে আমি আসলে কি করতে পারি? আমি চাইলে হচ্ছে যে আমার ট্রাভেল শখ বা আমার হবি এগুলো শেয়ার করতে পারি। ঠিক আছে? যে আমার হবি আসলে অমুক, 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 তমুক। এগুলো করে আমি কি করতে পারি? আমি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আকারে হচ্ছে এখানে দেখিয়ে দিতে পারি। ওকে। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই গেস নাই। জোস। আচ্ছা, আমার আসলে না আজকে শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে। মানে মাথাটাও এক্সট্রিম প্রেশার করতেছে, ব্যথা এবং মানে বমি, বমি লাগছে। তো মানে আপনারা যদি সবাই এগ্রি থাকেন তাহলে আমরা নেক্সট ক্লাসে আসলে কন্টিনিউ করি। নাকি বাসায় এসেই মানে কম্পিউটারের এই হাল হকিকত দেখে জ্যাম ঠেলে এসে এখন মানে নিজের কাছেই হচ্ছে যে ওকে আমরা তাহলে এই লিঙ্কেই হচ্ছে যে হ্যাঁ নেক্সট ডে কন্টিনিউ করব সেম সেশনেই। এই লিঙ্কই আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আজকে আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আমি চেষ্টা করছিলাম কন্টিনিউ করতে, বাট পরে দেখলাম যে আসলে এক্সট্রিম মাথা ব্যথা করছে। মানে এটা আসলে নেওয়া সম্ভব হচ্ছে না আমার। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান বুঝার জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পুরা জিনিসটা আসলে কন্টিনিউ করব। ওকে ভাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।